ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 10 অঙ্ক চ্যাপ্টার 13 অর্থাৎ কোষে দেখি 13 চ্যাপ্টারের নাম ভেদ। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদের 11 নাম্বার 12 নাম্বার তারপরে 13 নাম্বার 14 নাম্বার 15 নাম্বার এই অঙ্কগুলোই করব। তবে দেখো মাধ্যমিকে কিন্তু ভেদের অঙ্ক থাকে আর ভেদ অনেকের কাছে খুব কঠিন মনে হয়। আমার সাথে এই অঙ্কগুলো করো, দেখবা ভেদ তোমার হাতের মুঠোয় চলে আসবে। প্রথমে দেখো 11 নাম্বার যে অঙ্কটা আছে এ ভেরিজেস বি বি ভেরিজেস সি হলে দেখাই যে এ কিউব বি কিউব প্লাস বলেছে দেখো বি কিউব সি কিউব প্লাস বলেছে দেখো সি কিউব এ কিউব ভেরিজেস কি আছে এ বি সি ব্র্যাকেটের মধ্যে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা কিন্তু মাধ্যমিকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। তাহলে প্রথমতই আমরা চলো কনসেপ্টটা বুঝি যে কোন কনসেপ্টটা আমাদের অঙ্কটা হবে। এ ভেরিজেস বি এটাকে আমরা কি করবো, একটা ভেদ ধ্রুবক কে নিয়ে আসবো। তাহলে আমাদের কি হলো এ ইকুয়ালস টু কে ওয়ান বি। তারপর দেখো একই রকম বি যেটা আছে বি ভেরিজেস সি এটাকেও আমরা একটা ভেদ ধ্রুবক কে টু নিয়ে আসবো। তারপরে কি করবো দেখো ওই যে এ বি সির যে মানটা আছে এই যে সমীকরণটা আছে অর্থাৎ এই যে আমাদের পার্টটা দেওয়া আছে এই পার্টের মধ্যে বসাবো এবং সেটাকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক পার্টে নিয়ে আসবো। বাস এই গেল হচ্ছে মেন কনসেপ্ট। এবার চলো খাতায় করে দেখবো, অঙ্ক খুব সহজ মনে হবে। আমাদের দেখো কোশ্চেনে দেওয়া আছে যে এ ভেরিজেস বি, তাহলে এখান থেকে লিখতে পারি এ ইকুয়ালস টু কে ওয়ান বি। আচ্ছা কে ওয়ানটা কি ভেদ ধ্রুবক এবং আর একটা পার্টে দেখো দেওয়া আছে বি ভেরিজেস আছে আমাদের কি সি, তাহলে বি ইকুয়ালস টু আমরা লিখবো কি দেখো কে টু সি। ওকে আচ্ছা এখানে কে ওয়ানটা কি, তো পাশে লিখে দিতে হবে কে ওয়ান ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। আর একই রকম কে টু যেটা আছে সেই কে টু কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক। তো এরকম প্রত্যেকটা অঙ্ক কিন্তু লিখে লিখে করবে যেহেতু বোর্ড এক্সামের ব্যাপার। এবার দেখো লক্ষ্য করে বি এর মান এখানে কি আছে কে টু সি আছে, তাহলে বি এর জায়গায় আমরা লিখবো কি দেখো কে ওয়ান লিখলাম আর বি এর জায়গায় লিখবো দেখো এই যে পার্ট আছে লিখবো কে টু সি। আচ্ছা আমাদের কিন্তু এটার এর মান চলে আসলো। এইবার আমাদের কোশ্চেনে যে পার্ট আছে লক্ষ্য করো কোশ্চেনে কি দেওয়া আছে এখানে এই অংশটা দেখো এই যে টোটাল পার্ট আছে এর নিচে আমরা কি করব এই যে পার্ট আছে এটা নিয়ে আসবো, নিয়ে আসলে আমাদের কি হবে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ চলে আসবে। তো আমরা কি করব এই টোটালটার নিচে এই পক্ষটা নিয়ে আসবো, আনার পরে সেটাকে যদি আমরা একটা ধ্রুবক নিয়ে আসতে পারি তবে কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। তো আমরা এখন লিখবো দেখো যে এ কিউব বি কিউব তারপরে আছে আমাদের বি কিউব সি কিউব তারপরে আছে দেখো সি কিউব এ কিউব, এর নিচে আমরা কি নিয়ে আসবো দেখো এই যে পার্টটা রয়েছে যেটা ওই সাইডে এ বি সি তারপরে এ কিউব প্লাস লিখবো বি কিউব প্লাস লিখবো সি কিউব। এই টোটালটা ক্যালকুলেশন করে যদি আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো। তাহলে আমাদের মেন উদ্দেশ্য বা টার্গেট কি হবে এখানে, মেনলি আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ আনতে হবে। এবার আমরা কি করবো বলতো এই যে দেখো এর মান এখানে দেওয়া আছে, এবার দেখো বি এর মান এখানে দেওয়া আছে, এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে এ কিউব আছে এ কিউব মানে এই টোটালটা কিউব হয়ে যাবে কারণ এর মান কি আছে কে ওয়ান কে টু সি। তাহলে আমরা লিখতে পারি দেখো কে ওয়ান কে টু তারপর লিখবো সি। দেখো উপরে কিউব আছে এর কিউব আছে তার জন্য এটাও কিউব হবে এটাও কিউব হবে এটাও কিউব হবে। এবার আছে দেখো বি কিউব মানে কি বি কিউব মানে দেখো আছে যে কে টু সি, তাই না? তাহলে এখানে লিখবো যে কে টু সি লিখবো, যেহেতু দেখো এখানে বি এর উপরে কিউব আছে তাই এটাও কিউব হবে এটাও কিউব হবে। এরপর আসছি পরের পার্টে আমাদের দেখো বি কিউব আছে বি কিউব মানে কি এইটা, তাহলে এখানে লিখবো দেখো কে টু সি তারপরে দেখো এর উপর কিউব আর এখানে একটা সি কিউব আছে তো লিখে দাও সি কিউব। আচ্ছা তারপরের পার্টে দেখো এখানে আছে কি সি কিউব আছে তো লিখে দিলাম সি এর কিউব। তারপর দেখো আছে এ মানে কি কে ওয়ান কে টু, তো এর জায়গায় আমরা লিখবো কে ওয়ান কে টু আর এদিকে লিখবো দেখো সি এর উপরে কিউব। প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দেবো, দেখবে অঙ্ক খুব সহজ মনে হবে, ভেদে তুমি রাজত্ব করতে পারবে, এত সহজ মনে হবে। তার জন্য প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে বোঝো, লাস্টে আমি তোমাদের জায়গা টাইম দিয়ে দেবো তখন তোমরা ভিডিও পজ করে লিখে নিবা, আপাতত ভালো করে বুঝে নাও। নিচের পার্টে কি আছে এবিসি আছে, তো এর মান আমরা বসাবো কি দেখো কে ওয়ান কে টু সি বসাবো, আর বি এর মান কি আছে দেখো কে টু সি আছে লিখে দেবো কে টু সি, আর সি তো সি থেকে গেল সি এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। আর এক্ষেত্রে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, তো এই ক্ষেত্রে আমরা লিখবো দেখো কে ওয়ান কে টু এর উপরে কিউ আছে তো কিউব লিখে দেবো, এখানে কিউব লিখে দেবো আর এখানে কি হবে দেখো সি এর কিউব হয়ে যাবে। এবার বি এর মান কি আছে দেখো কে টু সি, তাহলে লিখবো দেখো কে টু সি লিখবো উপরে কিউব লিখবো তারপরে লিখবো এরপরে কিউব। কেন কিউব লিখছি কারণ প্রত্যেকটার মধ্যে কিন্তু কিউব আছে। এরপরে উপরের পার্ট এবং নিচের পার্টে আমরা যদি ধরো এই যে কে পার্টটা যদি কমন নিই দেখো এখানে কে ওয়ান আছে কে টু আছে, এখানেও দেখো কে ওয়ান আছে, এখানে দেখো কে টু আছে শুধুমাত্র, আর এখানে কে টু, অর্থাৎ কে টু কিন্তু সবগুলোর মধ্যেই আমরা লক্ষ্য করছি আছে। আর নিচের পার্টের মধ্যে লক্ষ্য করে দেখো এর মধ্যেও কিন্তু কে টু কে ওয়ান আছে,
আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের এখানে লক্ষ্য করার মতো যে এখানে দেখো সি কিউব আছে, এখানেও সি কিউব, অর্থাৎ এখানে 3টে সি, এখানেও 3টে সি, এখানে দেখো সি কিউব, এখানেও সি কিউব, এখানেও সি কিউব, এখানেও সি কিউব। এবার লক্ষ্য করো নিচে দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু একটা করে সি কিউব কমন যাচ্ছে। তাহলে আমরা মেইনলি এখান থেকে কি করব, একটা সি কিউব বের করে নেব। তাহলে এখান থেকে একটা যদি সি, দেখো এখানে কটা সি, 1টা 2টো 3টে সি, দেখো 1টা 2টো 3টে সি, তাহলে সি কিউব লিখলাম। আর এখানে লক্ষ্য করো এখানে একটা সি কিউব আছে, এখানেও সি কিউব, এখানেও একটা সি কিউব, তাহলে সি কিউব এখান থেকেও কমন নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে K1 K2 লিখবো। আর এখানে দেখো K1 একটা আছে লিখলাম, K2 কয়টা আছে, এখানে একটা, এখানে একটা, দুটো, তার জন্য K2 এর উপরে আমরা কি লিখবো 2, অর্থাৎ K2 স্কোয়ার করে দিলাম। আর এখান থেকে যদি সি কিউব চলে যায় তাহলে আমাদের এখানে কি থাকবে, K1 এর কিউব থাকবে, K2 এর কিউব থাকবে। আর এখান থেকে সি কিউব চলে গেলে আমাদের শুধুমাত্র K2 এর কিউব থাকবে। আর এখানে একটা 1 পড়ে থাকবে, থাকলো 1। আর উপরের পার্টে দেখো এখানে একটা সি কিউব, এখানে একটা সি কিউব, এখানেও সি কিউব, এখানেও সি কিউব, এখানেও সি কিউব, তাহলে একটা সি কিউব, দেখো এই দেখো সি কিউব কমন নিলাম। আর ভেতরের পার্টে যেটা আছে সেটাই লিখে দেই। আচ্ছা, K1 এর কিউব, তারপরে আসবে K2 এর কিউব, তারপরে আসবে K2 এর কিউব আসলো। তারপরে আমরা লিখবো এখানে দেখো K2 এর কিউব আসবে, তারপরে আসবে K1 এর কিউব, তারপরে K2 এর কিউব। ওকে, এই যে কিউব এখানে দিতে হবে, কিউব দিতে হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো উপর নিচে সি কিউব কিন্তু কমন পার্ট, আর কমন পার্টগুলো আমরা এখন কেটে দেবো। আচ্ছা, এই পার্ট কেটে দিলাম। এবার লক্ষ্য করো উপরের যে পার্ট আছে সেই পার্টে আমরা একটা বিষয় কিন্তু কমপ্লিটলি বুঝতে পারছি যে দেখো এখানে 3টে আছে, এখানে 3টে, অর্থাৎ K2 আছে এখানে 3টে, এখানে 3টে, তাহলে কয়টা হবে টোটাল, 6টা হবে। আচ্ছা, হয়ে গেল। এরপরে দেখো K2 এর কিউব আসলো, তারপরে K1 এর কিউব, K2 এর কিউব, এই পার্ট গেল। আর নিচের পার্টে কি আসছে দেখো K1, তারপরে আসছে K2 এর স্কোয়ার পার্টটা লিখবো। তারপরে এখানে লিখবো দেখো K1 এর কিউব, K2 এর কিউব, তারপরে লিখবো দেখো এখানে K2 এর কিউব, তারপরে লিখবো +1। এই টোটালটা অংশটা লক্ষ্য করলে আমরা একদম ক্লিয়ারলি বলতে পারছি যে এর মধ্যে কিন্তু কোনো রকম ABC নেই। এবার এখানে K1 K2 আছে, আর এই K1 K2 কিন্তু একটা ধ্রুবক আমরা বলতে পারি, যেহেতু এই দেখো টোটালটা কিন্তু একটা ধ্রুবকের সমন্বয় পাচ্ছি, তাই না? এই টোটালটা কিন্তু ধ্রুবক, এখানে কিন্তু সম্পূর্ণরূপে ABCকে আমরা মুক্ত করতে পেরেছি। তারপরে এই টোটালটা কি একটা ধ্রুবক, এই টোটালটা যেহেতু ধ্রুবক, একে আমরা একটা নতুন ধ্রুবক কল্পনা করে নেব, সেটা হচ্ছে কি যেখানে কি বলতো কে, এটা কি অশূন্য ভেদ ধ্রুবক। তো আমাদের অঙ্কের প্রথমেই আমরা বলেছিলাম আমাদের টার্গেট কি আছে, যে আমরা হচ্ছে একটা ধ্রুবকে কনভার্ট করব। এটা যদি পারি তবেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত দেখো এই যে টোটাল যেটা আছে, এই টোটালটা কিন্তু একটা ধ্রুবকের মধ্যে পড়ছে। এখানে তুমি লিখতে পারো যে এই কেটাকে এই দেখো এই টোটালটা দেখো, এটাও একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, তাহলে সবগুলোই তো ধ্রুবক। তাহলে এই ধ্রুবকের সমন্বয়ে যেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু আলটিমেটলি ধ্রুবক, অর্থাৎ এখানে কিন্তু ABC মুক্ত পদ আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা আলটিমেটলি একটা অশূন্য ধ্রুবকে নিয়ে আসতে পারছি। এই কেটা হচ্ছে টোটালটাকে আমরা ধরে নিলাম। তাহলে এখন লক্ষ্য করো, দেখো এখানে আমরা বাদে লিখতে পারি যে এই যে পার্টটা রয়েছে আমাদের, এই যে অংশটা রয়েছে, এই অংশটা এখানে লিখবো A কিউব B কিউব প্লাস লিখবো দেখো B কিউব C কিউব, তারপরে লিখবো C কিউব A কিউব ডিভাইডেড বাই লিখবো ABC, তারপরে এখানে লিখবো A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। এই তো গেল। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবা। এবার দেখো এই টোটাল পার্টটা, অর্থাৎ আমরা বলতে পারি যে A কিউব B কিউব প্লাস লিখবো দেখো B কিউব C কিউব, তারপর লিখবো C কিউব A কিউব ডিভাইডেড বাই বলবো কি ABC ব্র্যাকেটের মধ্যে A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। এই টোটালটা কিন্তু একটা ধ্রুবক, দেখো এই টোটালটা কিন্তু একটা ধ্রুবক। তো আমরা আবার লিখতে পারি এখানে A কিউব B কিউব প্লাস লিখবো B কিউব C কিউব প্লাস লিখবো C কিউব A কিউব ইকুয়ালস টু K ইন্টু দেখবো দেখো ABC A কিউব প্লাস B কিউব প্লাস লিখবো C কিউব। অর্থাৎ এই টোটালটা একটা ধ্রুবকের সাথে কিন্তু আমরা কম্বাইন করতে পারি। তুমি ডাইরেক্ট এখান থেকে অ্যান্সার লিখতে পারো, বা এই ক্ষেত্রে তুমি আরেকটা স্টেপ করে দিতে পারো। এখানে কিভাবে করবে দেখো, এই সমান সমান চিহ্ন এবং এই কেটাকে যদি উঠিয়ে দেই তাহলে আমাদের কি ফর্ম আসবে, A কিউব B কিউব প্লাস লিখবো B কিউব C কিউব প্লাস লিখবো C কিউব A কিউব। এটা ভ্যারিজেস লিখবো কিরকম, ABC ব্র্যাকেটের মধ্যে A কিউব B কিউব প্লাস লিখবো C এর কিউব। এবার লক্ষ্য করো আমাদের কোশ্চেনে কি চেয়েছিল, দেখো কোশ্চেনে কিন্তু আমাদের A কিউব B কিউব দেখো এই ফর্মটা চেয়েছিল, তাই কি না? দেখো এই ফর্মটা চেয়েছিল, আমাদের কিন্তু এই ফর্মটাই চলে এলো। তাহলে আমরা পাশে লিখে দেবো প্রমাণিত বা প্রুফড। বাস, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতার মধ্যে লিখে নাও। তাহলে প্রথমত আমরা কি করলাম,
এই যে ভেরিজের চিহ্ন উঠিয়ে দিলাম, তার বদলে আমরা K1 নিয়ে আসলাম, যেটা হচ্ছে কি K1 K2 কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। আর এই যে মানটা আছে এই মানের মধ্যে আমরা কি করলাম, এই দেখো এই যে বি এর মান এবং সি এর মান, এই এর মান এবং বির মান বসিয়ে দিলাম, দেওয়ার পরে একটা নর্মাল কে এর ফর্ম চলে আসলো। এটাই কিন্তু আমাদের দেখো লাস্টে আমরা এরকম একটা ফর্ম নিয়ে আসলাম। এই তো গেল সলিউশন। চলো খাতার মতো ফ্রেশলি লিখে ফেলো, আর অঙ্কটা বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো, কারণ মাধ্যমিকের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু পড়ে। ওকে, ভিডিও পজ করো, লেখো। এবার পরের পার্টে এটা আছে, লিখে নাও, ভিডিও পজ করো। ওকে, এরপর আসছে এই পার্ট কমপ্লিট। এরপরে আমরা আসছি 12 নম্বর প্রশ্ন। দেখো, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং বলেছে 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত টাকা ব্যয় করতে হবে? একদম সোজা একটা অঙ্ক। তাহলে প্রথমত আমরা কি করব, এই যে দেখো আমাদের এখানে কি বললো যে এক্সের সঙ্গে সরলভেদে এবং ওয়াইয়ের সঙ্গে এবং তারপরে বলছে কি দেখো যে অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে সম্পর্ক তো নিয়ে আসবো যে ওয়াই ভ্যারিজেস, আমরা কি বলতে পারি যে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কি বি এক্স স্কোয়ার লিখতে পারি। চলো খাতার মধ্যে করি, একদম সোজা মনে হবে। ধরি মোট ব্যয় এটা ইকুয়ালস টু ওয়াই, এত টাকা আমরা ধরে নিলাম। এইবার দেখো লক্ষ্য করো, প্রথমত ওয়াইয়ের সাথে কি বলেছে যে ওয়াইয়ের সাথে একটা অংশ আছে কি যে এক্স বলে একটা পার্ট আছে, এবং ওয়াইয়ের সাথে দেখো আর একটা পার্ট বলেছে, সেটা কি বলেছে এক্স স্কোয়ার, অর্থাৎ দুটো পার্ট কিন্তু এখানে বলা হচ্ছে। এই সম্পর্কটা কিন্তু আমরা বুঝলাম এখানে। তার মানে কি বলছে যে মোট ব্যয়ের একটি অংশ কি বলেছে যে এক্স এর সাথে সরল ভেদে আছে, তাই তো? আচ্ছা, অন্য অংশ যেটা আছে সেই অন্য অংশ কি বলেছে যে এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। এর মিনিংটা দাঁড়াচ্ছে কি বলতো? এর মিনিংটা দাঁড়াচ্ছে যে অতএব আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়ালস টু লিখবো কীরকম, এ এক্স স্কোয়ার এ এক্স প্লাস লিখবো হচ্ছে কি বি এক্স স্কোয়ার লিখবো। আচ্ছা, এখানে এ বি কি? এ বিটা হচ্ছে আমরা নর্মালি কনস্ট্যান্ট ধরে নেবো এই ক্ষেত্রে। তাহলে কি লিখবো দেখো, এ কমা বি হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, আমরা এটা ধরে নিলাম, অর্থাৎ এটা একটা কিন্তু কনস্ট্যান্ট পার্ট। ওকে, তো এখানে লিখবো যে যেখানে এ কমা বি হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে এই যে সম্পর্কটা আছে, তো আমাদের প্রথম কন্ডিশনে বলছে কি যে যদি মোট ব্যয় ওয়াই ইকুয়ালস টু কি বলেছে 5000 টাকা হয়। আচ্ছা, এটা হচ্ছে কি 5000 টাকা আছে কোশ্চেনে, তাই না? আচ্ছা, তাহলে দেখো কোশ্চেনে দেখো প্রথম অংশতে দেওয়া আছে, এই দেখো প্রথমটাতে কত বলছে 5000 টাকা, তাহলে ওয়াই ইকুয়ালস টু 5000 টাকা লিখবো। আচ্ছা, এরপরে আমাদের এক্স এর মান দেওয়া আছে কি কোশ্চেনে, লক্ষ্য করে দেখো এক্স এর মান কিন্তু এখানে দেখো 100 ডেসিমিটারের কথা বলা হচ্ছে, তাই না? এই দেখো 100 ডেসিমিটারের কথা বলা হচ্ছে, তো আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে এক্স ইকুয়ালস টু কি আসবে আমাদের, দেখো এক্স ইকুয়ালস টু 100 ডেসিমিটার, তাই তো? আচ্ছা, 100 ডেসিমিটার লিখে নিলাম। এবার এই যে সমীকরণটা যেটা আমি যে ডিপ কালার করে দিলাম, সেই সমীকরণ আমরা বসাবো এখানে। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা কি জানি যে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তো ওয়াই এই এ লিখবো, দেখো এক্স এর মান কত 100, তো লিখে দিলাম 100 প্লাস দেখো লিখলাম বি এর মান কি আছে 100, এক্স এর মান কত আছে 100, এই দেখো এখানে, তো এখানে বসিয়ে দিলাম, এখানে স্কোয়ার করে দিলাম। আর ওয়াই এর মান কত 5000, তো আমরা লিখে দেবো দেখো 5000 ইকুয়ালস টু লিখে দেবো হচ্ছে এ মানে 100 এ প্লাস লিখবো দেখো 100 স্কোয়ার করা মানে কি, এইভাবে আমরা সিম্পলভাবে করতে পারি, 4টে শূন্য বসিয়ে দাও, দেখবা গুণ করলে আমাদের এই ফর্মটাই আসবে। ওকে, তাহলে আমরা লিখবো দেখো এখানে এই হচ্ছে বি। এবার লক্ষ্য করো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 3টা শূন্য কমন, তাই কি না? তো এই পার্টগুলো কিন্তু আমরা এইভাবে কাটতে পারি। তো আমাদের প্রথম অংশ দেখো 50 পড়ে থাকছে, 50 ইকুয়ালস টু এ প্লাস দেখো আমাদের থাকছে কত 100 বি, এটা পড়ে থাকছে, তাই তো? আচ্ছা, এই পার্ট আমরা লিখে নিলাম, তো এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরে নেব। আচ্ছা, এরপর আবার বলছে যে দেখো আরেকবার বলছে যে যখন এক্স ইকুয়ালস টু 200 ডেসিমিটার হবে, আচ্ছা 200 ডেসিমিটার হবে, আর ওয়াইয়ের মানটা কত বলছে, ওয়াই বলছে যে 12000 টাকা, এটা বলেছে। কোথায় বলেছে দেখো কোশ্চেনে আমাদের লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো 200 বলেছে, 200 যখন হবে তখন খরচা কিন্তু আমাদের 12000 টাকা হবে। তো আমরা এই ফর্মটা লিখে নিলাম কোশ্চেনে।
এরপর আমরা যে সমীকরণটা আছে ওয়াই ইকুয়ালস টু কী আছে আমাদের এক্স প্লাস বি এক্স স্কোয়ার আছে, তো এই সমীকরণে আমরা মানগুলো বসাবো। তাহলে এখানে ওয়ার জায়গায় লিখবো 12,000, তাই তো 12,000 লিখে নিলাম। আর এদিকে এটা এই থাকবে, এক্সের জায়গায় লিখবো কত আমরা 200 লিখবো, প্লাস এখানে দেখো লিখবো আমরা বি ইন্টু 200 এর লিখবো কিন্তু স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, লক্ষ্য করো 12,000, এটা পেয়ে গেলাম। এটা সমান সমান দেখো এ অর্থাৎ 200 এ পাচ্ছি আমরা, তো এটা লিখলাম। আর এই যে 200 মানে 2 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে, 2 2 4, তাই তো। আর একটা দুটো, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে কি এটা হবে 4টে শূন্য কনভার্ট হয়ে যাবে। তাহলে 1 2 3 4টে শূন্য বি, এই পার্টটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। এবার এখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে পরে 200 যদি আমরা কমন নেই তাহলে দেখো এখান থেকে কি থাকছে আমাদের 60 ইন্টু 200 করলাম, তাহলে দেখো 6 2 12, এই যে দেখো হয়ে গেল। আর এখানে দুটো শূন্য একটা 3টে শূন্য, তো এটা মিলে গেল। আর এদিক থেকে দেখো 200 আমরা কমন নেব, তাহলে কমন নিলে আমাদের এ পড়ে থাকবে। আর এখান থেকে যদি 200 কমন দিলে আমাদের কত থাকবে, শুধুমাত্র 200 বি থাকবে। এবার উভয় দিকে দেখো 200 200 সিমিলার পার্ট আমরা কিন্তু কাটতে পারি। তাহলে আমাদের পড়ে থাকছে কি, এখানে শুধুমাত্র থাকছে 60, এদিকে থাকছে কত এ প্লাস 200 বি। একদম সিম্পলভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা লাইন কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো অঙ্ক খুব সহজ মনে হবে। তাহলে এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 2, আর এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 1 পেলাম। এবার কি করব, এই দুটো ইকুয়েশনকে কিন্তু আমরা যোগ বিয়োগ করব, বাস আমাদের সলিউশন বেরিয়ে যাবে। এবার দেখো ইকুয়েশন নাম্বার 2 এর থেকে লিখবো, দেখো ইকুয়েশন নাম্বার 2 মাইনাস 1 করে পাই, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা কি করব, ইকুয়েশন নাম্বার 1কে বিয়োগ করব। তাহলে ইকুয়েশন নাম্বার 2তে কি ছিল, এই সংখ্যাটা ছিল, তাহলে লিখবো দেখো এ প্লাস লিখবো 200 বি। এখান থেকে ইকুয়েশন নাম্বার 1 বলতে যে এটা ছিল, দেখো এটা ছিল ইকুয়েশন নাম্বার 1, তাহলে এটা বিয়োগ করলে এ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 100 বি। এই পার্টটা সমান সমান দেখো এটা ইকুয়েশন নাম্বার 1 কত ছিল, 60 ছিল, 60 লিখবো। ইকুয়েশন নাম্বার দেখো 2 1 কত ছিল, 50 ছিল, তো আমরা 50 এখানে বিয়োগ করে দেবো। এবার লক্ষ্য করো এই দেখো প্লাস এ আছে মাইনাস এ আছে, অর্থাৎ এটা আমরা কাটলাম। তাহলে আমাদের পড়ে থাকছে কি, বা দিয়ে লিখবো দেখো 200 বি থেকে 100 বি চলে গেল, তাহলে 200 থেকে 100 চলে গেলে শুধুমাত্র 100 বি আমাদের থাকবে। আর এখানে দেখো 60 থেকে 50 চলে গেলে শুধুমাত্র 10 থাকবে। তো এখান থেকে আমরা বি এর মান কত পাচ্ছি, দেখো আমরা 10 বাই কী করছি 100 লিখছি, তাহলে বি আসছে কত আমাদের 10 বাই 100। এই শূন্য কাটো, তাহলে 1/10 চলে আসলো কিন্তু আমাদের বি এর মান 1/10। এবার 1 নং সমীকরণে এই দেখো ওই যে বি যেটা আছে বি ইকুয়ালস টু 1/10 মানটি বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ আমাদের কি ছিল, আমাদের ছিল কত, দেখো 1 নং সমীকরণ 50 ইকুয়ালস টু ছিল কি এ প্লাস ছিল কিন্তু 100, তাই না, 100 বি ছিল। তাহলে এখানে আমরা 50 লিখবো, আর এর জায়গায় এই থাক, আর এখানে দেখো 100 লিখবো, গুণ লিখবো, দেখো বি এর মান কত 1/10, তো 1/10 শূন্য শূন্য কাটলো। তাহলে আমাদের দেখো এখানে পড়ে থাকছে কি 50, তাই তো, এটাই কষ্ট থাকছে এ প্লাস 10। তাহলে বা দিয়ে লেখো এখানে দেখো এ সমান সমান আমাদের কি আসছে 50 মাইনাস 10 ইকুয়ালস টু আসবে এ, বিয়োগ করলে কিন্তু আমাদের দেখো এর মান আসছে 40, অর্থাৎ এ ইকুয়ালস টু আমাদের 40 চলে এলো। তাহলে লক্ষ্য করে এখানে আমাদের এর মান কত 40, বি এর মান কত আমাদের এখানে 1/10। এবার কোশ্চেনে চলো একটু ফলো করি, আমাদের কোশ্চেনে কি বলছে, লাস্টে বলছে দেখো 250 ডেসিমিটার গভীর কূপ, অর্থাৎ এক্স এর মান কিন্তু আমাদের 250 250 কথা বলে দিল, এত ডেসিমিটার, তাই তো। আচ্ছা, এরপর আমাদের সম্পর্ক কী ছিল, ওয়াই কস্ট ছিল এক্স প্লাস বি এক্স স্কোয়ার ছিল, তাই না, এই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম। তো এই সম্পর্কের মধ্যে কী করবো, আমরা প্রত্যেকটা মান বসিয়ে দেবো। তাহলে এর জায়গায় লিখবো 40, বি এর জায়গায় কত লিখবো দেখো 250, আর এদিকে দেখো এক্সের জায়গায় লিখবো 250, আর বি এর মান কত আছে 1/10, অর্থাৎ 1/10 লিখলাম। আর এখানে দেখো এক্স স্কোয়ার মানে কি 250, তাহলে 250 আমরা কি করব দুবার লিখে দেবো। কেন দুবার লিখবো, যেহেতু এক্স এর স্কোয়ার মানে কি সংখ্যাটা কি এক্স ডট এক্স, অর্থাৎ দুবার 250 আমরা গুণ করে লিখলাম। এরপরে আমাদের দেখো এই শূন্য কাটলো, তাহলে পরে উপরে আমাদের কি থাকলো দেখো 40 গুণ এটা। এবার লক্ষ্য করো এই শূন্যটা বাদ দাও, দেখো 4-এর সাথে যদি 25 গুণ করি তাহলে আমাদের কত হবে 4 25 100, তাই তো। যেহেতু মাধ্যমিক একটু টিক্স এগুলো শিখে রাখো, দেখো এই যে দেখো 4-এর সাথে যদি আমরা 25 গুণ করি 4 25 কত হয় 100 হচ্ছে, তো আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, তো এখানে এই যে দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার এখানে আছে 25 × 25 কত হয় 625 আমাদের হয়ে যায়, তাই তো। 25 × 25 আমাদের 625 হয়, আর এখানে একটা শূন্য আছে বসিয়ে দিলাম। এবার এই দুটো অংশকে যদি যুক্ত করি, অর্থাৎ যোগ করি, তাহলে 0 থাকছে 5 থাকছে, তারপরে 2 আসবে 6 আসবে 1, অর্থাৎ
আমাদের দেখো 16250, এই টোটাল টাকাটা কিন্তু আমাদের খরচা হচ্ছে এত টাকা। তো আমরা লিখব যে মোট ব্যয় হবে দিয়ে লিখব হচ্ছে কত 16,250 টাকা। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। ওকে, এবার সুন্দর করে খাতার মতো ফ্রেশ করে লিখে ফেলো। এটা প্রথম অংশ ছিল দেখো। ওকে, তারপরে এই অংশটা, তারপরে চলে আসছি লাস্টে এই অংশটা। ভিডিও পজ করো, লেখো। এরপরে এই অংশটা দেখো, তারপরে আসছি লাস্টের এই অংশটা। ভিডিও পজ করো। ওকে, কমপ্লিট সলিউশন। চলে আসছি নেক্সটে, পরের কোশ্চেন নাম্বার দেখো এটা আমাদের। এরপরে 13 নম্বর কোশ্চেনে আছে কি যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত বলছে 5:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। একদম সোজা অঙ্ক, চলো করে ফেলি। তাহলে প্রথমত লিখবো যে ধরি দুটি চোঙের ব্যাসার্ধ একটা কি লিখবো যে R1 আর একটা লিখবো হচ্ছে কি R2। ওকে, আচ্ছা এবার লিখবো যে উচ্চতা, এই উচ্চতাটা আমরা লিখবো হচ্ছে কি একটা লিখবো H1 আর একটা লিখবো H2 এবং তাদের যে আয়তন সেই আয়তনটা লিখবো যে আয়তন যেটা আছে একটা হবে কি V1, একটা লিখবো কি V2। এবার আমাদের কোশ্চেনে ফর্মেশন দেওয়া আছে যে ভি ভেরিজেস আমরা কি জানি যে R² H, তাই না? আচ্ছা, এটা একটা পার্ট গেল। তাহলে এখান থেকে যদি আমরা এই ভেরিজেস চিহ্নটা উঠিয়ে দিই তাহলে আমাদের কি আসবে, একটা কনস্ট্যান্ট বলতে কে আসবে R²H আসবে, যেখানে কেটা কিন্তু লিখে দিতে হবে যে অশূন্য ভেদ্রুবক। এই তো গেল আমাদের টোটাল পার্ট, লিখে নাও। এবার দেখো কোশ্চেনে আমাদের সুন্দর একটা অ্যাজাম্পশন বলেছে যে R1:R2 যেটার মান রয়েছে সেটা 2:3 রয়েছে। এই দেখো কোশ্চেনে কিন্তু আমাদের এটাই দেওয়া আছে 2:3, এটা দৈর্ঘ্যের অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 2:3, তো লিখে নিলাম। আর এই ক্ষেত্রে দেখো উচ্চতা অর্থাৎ H1:H2 অনুপাত কিন্তু 5:4 বলেছে, তো আমরা লিখবো H1:2 লিখবো H2 লিখবো 5:4। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে V1:V2 এটা সমান সমান কোশ্চেন চিহ্ন। তাহলে মেন কনসেপ্ট কিন্তু আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এটা হচ্ছে মেন টার্গেট। এবার আমরা লিখবো দেখো আয়তনের অনুপাত। এটা কি হয়, আমরা নর্মালি সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এটা যেহেতু ভেদের ফর্মুলেশন আমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা কি হবে দেখো, এটা হবে V1 বাই লিখবো V2, এই অনুপাতটা হচ্ছে। আচ্ছা, V1 মানে কি আমরা লিখতে পারি কীরকম, একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম কে, আর প্রথম ক্ষেত্রে কী হবে আমাদের দেখো ভি কী ছিল, ভি ছিল দেখো KR² H ছিল, তাই না? তো আমরা KR² H, এটা কিন্তু আমাদের ভি এর ফর্মটা ছিল। তাহলে প্রথম ক্ষেত্রে কী হয়ে যাবে, এটা R1 হয়ে যাবে আর এটা হয়ে যাবে কি H1 হয়ে গেল। আর V2 ক্ষেত্রে কী হবে, কে হবে R2² হবে H2 হবে, তাই না? এই ফর্মটা কিন্তু আমরা লিখে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। দেখো কে কিন্তু পূর্ণ হচ্ছে, কেটে গেল। তাহলে আমাদের এখানে R1/R2 থাকলো, এইভাবে স্কোয়ার করে দিলাম। আর H1/H2 থাকবে, এটা আর একটা ফর্ম পেলাম। আচ্ছা, এইবার আমরা লক্ষ্য করো এখানে জাস্ট মানগুলো বসে দেবো। দেখো R1/R2 মানটা কত আছে, দেখো 2:3 আছে, এই যে 2:3, তাহলে আমরা এখানে লিখবো 2/3, এর উপর স্কোয়ার লিখবো। আর H1/H2 মান কত আছে, দেখো 5:4 আছে, তো লিখে দেবো দেখো 5/4, এইটা লিখলাম। এরপরে দেখো 2-এর স্কোয়ার মানে কি 4 হবে, আর এখানে দেখো 3-এর স্কোয়ার কি 3×3 = 9 হবে, তো এখানে লিখবো দেখো 5/4, এখানকার 4 কাটলো, তাহলে উপর আমাদের কত পড়ে থাকছে, একটা 5 পড়ে থাকছে, নিচে থাকছে 9, অর্থাৎ এটা বলতে পারি কীরকম 5:2 লিখবো 9। অর্থাৎ তাদের আয়তনের অনুপাত, যেহেতু বোর্ডের এক্সাম তার জন্য লিখে দেবা তাদের আয়তনের অনুপাত, মানে উত্তরটা লিখে দেবা। হ্যাঁ, তাদের আয়তনের অনুপাতটা হবে এটা সমান সমান দিয়ে লিখবো হচ্ছে কত 5:9। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন বেরিয়ে গেল। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশলি লিখে ফেলো। এটা প্রথম অংশ ছিল। ওকে, তারপর আসছি পরের পার্টে, এটা ওকে লাস্ট এটা সলিউশন। চলে আসছি নেক্সটে 14 নম্বর অঙ্কতে বলছে দেখো 5 গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির বলেছে কি 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভিত্তিতে প্রয়োগ করে নির্ণয় করি।
দেখো একটা স্বাভাবিক বিষয়, দেখো ট্রাক্টর দিয়ে আর লাঙল দিয়ে যদি আমরা দুটোর কম্পেয়ার করি, তো ট্রাক্টরে কী হবে, কাজ আগাবে, অর্থাৎ ট্রাক্টর দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা জমি চাষ করতে পারবো। এবার লাঙলে একটু আমাদের সময় বেশি লাগবে, এই হচ্ছে বিষয়। এবার একটা বিষয় কি, জমির পরিমাণ যেটা রয়েছে সেটা লাঙল সংখ্যা এবং সময় যেটা রয়েছে উভয়ের সাথেই কিন্তু সরল ভেদে থাকবে, অর্থাৎ জমির পরিমাণ বাড়লে পারে লাঙলও বেশি লাগবে প্লাস সময়ও বেশি লাগবে, এই হলো বিষয়। তো এটা কিন্তু আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগের মাধ্যমে বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে যে এক্স ব্রিজেস আমরা ওয়াই করতে পারি, এক্স ব্রিজেস আমরা জেড করতে পারি, এবং টোটালটা কম্বাইন করলে এক্স ব্রিজেস আমাদের কি হয়ে যাবে, ওয়াই জেড হয়ে যাবে। চলো যৌগিক ভেদের উপপাদ্যটা একটু দেখে নাও। পেজ নাম্বার 192-তে দেখো আছে যে এক্স ওয়াই জেড এদের মধ্যে সম্পর্ক এক্স ব্রিজেস ওয়াই, এবং দেখো তারপরে জেড ধ্রুবক এবং এক্স ব্রিজেস জেড হলে পারে এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, অর্থাৎ এক্স ব্রিজেস ওয়াই জেড করতে পারি। তো চলো আমরা টোটাল যুক্তি দিয়েই করবো যেহেতু মাধ্যমিক এক্সাম। তো শুরু করছি 14 নম্বর অঙ্কটা। একটা দুর্ধর্ষ লেভেলের কিন্তু আমরা যুক্তি এখানে অ্যাপ্লাই করব। তো আমরা লিখবো, দেখো আমরা জানি যে আমাদের টোটাল অ্যাজুমশন যেটা আছে, তো আমরা জানি কি জানি যে এই ক্ষেত্রে দেখো জমির পরিমাণ লাঙল সংখ্যা এবং তার পাশাপাশি সময়, এই দুটোর সাথে কিন্তু আমাদের সরল ভেদে আছে। তো আমরা সেই যুক্তিটাই কিন্তু এখানে লিখলাম। এবার আমরা বলতে পারি অতএব বলতে পারি যে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লিখবো যৌগিক একদম দুর্দর্শ লেভেলের কিন্তু আমরা সব যুক্তি দিয়ে লিখবো যৌগিক ভেদের উপপাদ্য বা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি নিয়ম অনুযায়ী তুমি লক্ষ্য করো এই ক্ষেত্রে আমরা যদি ধরো এই যে জমির পরিমাণ যেটা আছে এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম, দেখো জমির পরিমাণটা এক্স, ঠিক আছে, আর লাঙল সংখ্যা যেটা আছে এটা ওয়াই এবং সময় যেটা আছে জেড, এইরকম যদি আমরা সম্পর্ক কম্পেয়ার করে নেই তাহলে আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে বলতে পারি যে এক্স ভেরিজেস আমাদের কি আসবে এই ক্ষেত্রে ওয়াই জেড চলে আসবে, তাই না। আমরা কিন্তু ডাইরেক্ট যৌগিক ভেদের উপপাদ্য লিখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি মনে করো যে এক্স ভেরিজেস ওয়াই লিখবো, এক্স ভেরিজেস আমরা জেড লিখবো, এইভাবে লিখেও কিন্তু তুমি যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে বলতে পারো যে এক্স ভেরিজেস ওয়াই জেড, এই ফর্মটাও তুমি করতে পারো। চলো এখানে কনসেপ্টটা আমি একদম ক্লিয়ার করে রেখে দিলাম, একদম যা করবো একদম ক্লিয়ার কনসেপ্টে কিন্তু আমরা বুঝবো। তাহলে এই ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু আমরা লিখবো কে ওয়াই জেড। আচ্ছা এখানে কে কি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তো লিখবো অশূন্য, যা লিখবে একদম দুর্দর্শ লেভেলের, তাই না, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, কমপ্লিট হয়ে গেল এটা লেখাটা। এবার দেখো প্রথম ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের এক্সের যে মানটা দেওয়া আছে সেটা কত হচ্ছে, দেখো 2400 দেওয়া আছে। দেখো এখানে কিন্তু আমাদের দেখো এই যে মানটা দেওয়া আছে, প্রথমত দেখো 2400 দেওয়া আছে, অর্থাৎ আমাদের এক্সের মানটা কিন্তু 2400 দেওয়া আছে। তো আমরা এক্স ইকুয়ালস টু 2400টা লিখে নিলাম যে এক্সের মান 2400 আছে। এরপরে আমাদের এই ক্ষেত্রে আর একটা মান যেটা আছে দেখো ওয়াইয়ের যেটা মান দেওয়া আছে এটা আছে কত, 25 বিঘার কথা বলছে, আর 25টি লাঙলের কথা বলছে, আর সময় যেটা আছে সেটা আমাদের বলছে কত, জেড যেটা আছে সেটা হচ্ছে 36, তাই না, 36। এখানে দেখো সেই ডিটেলসটা আমি এই যে এখানে আছে, দেখো 2400 আছে, 25 আছে, আর লাঙল দিয়ে চাষ করতে সময় লাগছে 36 দিন, অর্থাৎ আমাদের দিন সংখ্যা যেটি করছে 36 দিন, এটা আমরা লিখে নিলাম। আচ্ছা এরপরে আমরা শুধুমাত্র কী করবো বলো তো, এই যে সমীকরণটা আছে এক্স ইকুয়ালস টু কে ওয়াই জেড এখানে বসাবো। এক্স ইকুয়ালস টু কে ওয়াই জেড যদি হয় তাহলে এক্স এর মান কত 2400 লিখে নিলাম, কে এর মানটা কেই থাকছে, আর ওয়াই এর মানটা কত আছে 25 লিখে দেবো, আর জেড এর মান কত আছে 36 লিখে দেবো। তো এখান থেকে দেখো আমরা বাদে লিখতে পারি যে কে ইকুয়ালস টু কী হতে পারে 2400, তো লিখে দেবো 2400, আর এই যে 25 আর 36 এটা কী যাবে নিচে চলে আসবে, 25 ইন্টু 36। আচ্ছা এই মানটা এরকমই থাক, তাহলে আমাদের লাস্টে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে কে এর মান কিন্তু 2400 বাই কী হলো 25 ইন্টু 36 হয়ে গেল। এবার নেক্সটে আমরা লিখবো, দেখো আবার আমাদের সেকেন্ড কন্ডিশন কোশ্চেনে কী দেওয়া আছে এক্ষেত্রে লক্ষ্য করো। সেকেন্ড কন্ডিশনে দেখো আমাদের বলছে যে এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরতে দিয়ে 30 দিনে চাষ করা যায়, দেখো অর্ধেক জমি বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেকেন্ড কন্ডিশনে অর্ধেক জমি যেহেতু বলে দিল, তাহলে টোটাল জমির পরিমাণটা কত, 2400, অর্ধেক বলতে কত বোঝাবে, তাহলে অবশ্যই অর্ধেক বলতে 2400 অর্ধেক কত হবে 1200 হবে, তাহলে আমরা এক্সের মান 1200 পেলাম, তাই তো। আচ্ছা আর যদি বলা যায় যে সময় বলতে 30 দিনের কথা বলছে, তাহলে দেখো এখানে যে 30 দিনের কথা বলতে হলে জেড এর মানটা আমাদের কত আছে 30 দিন চলে আসলো, তাহলে আমাদের এখানে মেনলি কিন্তু ওয়াই এর মানটা বের করতে লাগবে। তো চলো আমরা লিখে ফেলি যে এক্স ইকুয়ালস টু বলছে অর্ধেক জমি, তাহলে অর্ধেক জমি বলতে 2400, তাকে আমরা কী করবো 2 দিয়ে ভাগ করবো, তাহলে অর্ধেক চলে আসবে, 1200 বিঘা জমি চলে আসবে, তাই না। আর এই ক্ষেত্রে দেখো জেড বলতে আমাদের 30 দিনের কথা বলা হচ্ছে, তো 30 দিন লিখবো। আর এখানে একটা সুন্দর একটা যুক্তি দিতে হবে যে ধরি একটি ট্রাক্টর যেটা আছে, মানে একটা ট্রাক্টর কি হলো
সেই একটা ট্রাক্টর কি হবে ওয়াইটি লাঙলের সমান আমরা ধরে নেব, ওয়াইটি লাঙলের সমান কাজ করে, একদম অ্যাকুরেট যুক্তি দিয়ে কিন্তু আমরা লিখছি। তাহলে পরে এই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা কি ছিল, দেখো আমাদের সম্পর্ক তো ছিল এক্স ইকুয়ালস টু কে ওয়াই জেড, যেটা আমরা আগে লিখলাম। তাহলে এক্সের জায়গায় আমরা কি করব, দেখো 1200 বসিয়ে দেবো, আর কে এর জায়গাটা আমরা ওই যে কে এর যে মানটা আছে একটু আগে যেটা পেলাম, দেখো এখানে কে এর মানটা আমাদের দেওয়া আছে কত, এই যে এই সংখ্যাটা লক্ষ্য করো, এই যে এখানে আছে দেখো 2400/25 × 36, তো এই মানটা। আর এই যে এক্স ইকুয়ালস টু কে ওয়াই জেড এখান থেকে কিন্তু আমরা পুট করলাম। তাহলে আমরা লিখবো 1200, এখানে লিখবো দেখো 2400 ডিভাইডেড বাই লিখবো 25 × 36, এটা কে এর মান। আচ্ছা, আর ওয়াইয়ের মান তো আমাদের দেওয়া না, ওয়াইয়ের মানটা বের করতে হবে। আর জেডের মান কত আছে এখানে 30, তো লিখে দাও 30। আর ওয়াইয়ের মান যেহেতু বের করতে হবে, আমাদের ওয়াইটা কিন্তু এখানে মিসিং, অর্থাৎ আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে। আমি সাইডে লিখে রাখলাম, আমাদের টার্গেট কিন্তু ওয়াইয়ের মান বের করা। তাহলে মেন টার্গেট কিন্তু আমাদের এই যে ওয়াই যেটা আছে সেই ওয়াইয়ের মানটা বের করা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে ওয়াই লিখলাম। এবার লক্ষ্য করো এই যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সিম্পল হয়ে যাচ্ছে। প্রথমতই এটা দিয়ে কাটি, দেখো আমাদের 5 6 কত হচ্ছে, যদি আমরা এটা দিয়ে কাটি তাহলে 6 6 36, আর দেখো 5 6 30 আমাদের হয়ে যাচ্ছে। এবার এটা কাটলে এবারে 5 5 25, এটা কেটে গেল। এইবার উপরের যে পার্ট আছে সেই উপরের পার্টের সাথে চলো যদি আমরা এটা কাটাকাটি, আচ্ছা না করলেও হবে, ডাইরেক্ট করি চলো এই ক্ষেত্রে। তাহলে আমাদের 1200 গুণ, দেখো এই যে 5 আর 6 নিচে আছে, যদি আমরা এই দিকটায় নিয়ে যাই তাহলে এটা উপরে চলে যাবে, 5 আর 6 উপরে চলে গেল। আর এই 24টা কী হবে, এই সাইডে চলে আসলে পরে 24টা হয়ে যাবে নিচে, তাই তো? এটাই কষ্ট আমরা ওয়াই লিখে নিলাম। এবার 1200, দেখো 1200 দুগুণ আমাদের কত হচ্ছে, 2400 হচ্ছে, অর্থাৎ 1200 দুগুণ 24, আমরা 2 দিয়ে কাটলাম। এবার এই 2টা কিন্তু আলটিমেটলি এই 6 দিয়ে কাটলে পরে 3 আসবে, অর্থাৎ 5 আর 3 আমাদের উপর থাকছে, তো 3 5 কত হবে, 3 5 হয়ে যাবে 15, অর্থাৎ 15টি আমাদের হয়ে যাচ্ছে উত্তর। ওকে, এবার আমরা লিখবো যে একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করে, এটাই কিন্তু আমাদের সলিউশন। ওকে, একদম সোজা ছিল অঙ্কটা। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশলি খাতা আমাদের লিখে ফেলো। প্রথম অংশ কোশ্চেন নাম্বার, এটা আমাদের কত গেল, 14 নম্বর কোশ্চেন কমপ্লিট হলো। ভিডিও পজ করো, লিখে নাও। এরপরে আছে এই অংশটা দেখো, তারপরে আসছি আমরা একেবারে লাস্ট পার্টটা। এরপরের অঙ্ক দেখো কোশ্চেন নাম্বার 15 নম্বর প্রশ্ন বলেছে, দেখো গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ আয়তন বলতে ভি, ত্রিঘাতের সঙ্গে ব্যাসার্ধ বলতে আর, অর্থাৎ ভি বেরিজেস আমরা বলতে পারি কীরকম, যে এখানে আর কিউব বলতে পারি। আচ্ছা, সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে আছে, মানে এই ক্ষেত্রে কিন্তু আবার স্কোয়ার টাইমের বর্গের কথা বলেছে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এস ধরি তাহলে এস বেরিজেস কী যাবে, আর স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। একদম সোজা, চলো স্টেপ বাই স্টেপ বুঝি। তাহলে প্রথমত লিখবো, দেখো ধরি গোলকের ব্যাসার্ধ যেটা আছে সেটা সমান সমান আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি আর। ওকে, এবার আয়তন যেটা আছে সেই আয়তনটা লিখবো কি, যে আয়তন ইকুয়ালস টু ভি। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা বলছে তো লিখবো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা ইকুয়ালস টু লিখবো হচ্ছে কি এস। ওকে, এস আমরা লিখে নিলাম। এবার প্রথমত প্রশ্ন অনুসারে যেটা আমাদের কন্ডিশন বলেছে, যে কোশ্চেনে দেখো বলছে যে, চলো কোশ্চেন একদম স্টেপ বাই স্টেপ ভেঙে বুঝি, যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে, দেখো ত্রিঘাত, অর্থাৎ এখানে বলছে দেখো আয়তনটা বলছে কি ত্রিঘাত, অর্থাৎ আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে এখানে দেখো কি বললো কোশ্চেন, আবার চলো বুঝি। দেখো তার আয়তন তার ব্যাসার্ধের সঙ্গে, আয়তন ব্যাসার্ধের সাথে ত্রিঘাত, তাহলে আয়তন যদি ভি হয় তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে আর, ত্রিঘাত বলতে কি পাওয়ার হবে 3, ত্রিঘাত বলতে পাওয়ার হবে 3, তাহলে এটা হচ্ছে প্রথম কন্ডিশন আমাদের কিন্তু বলে দিল। আচ্ছা, এখানে কোশ্চেনে কিন্তু আরেকটা পার্ট রয়েছে, তুমি লক্ষ্য করো, এই দেখো আরেকটা পার্টে বলেছে যে তার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্য বর্গের সঙ্গে, তার মানে এখানে এস এর সঙ্গে কি আছে, এটা ব্যাসার্ধ কি আছে স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার আকারে আছে। তো এখান থেকে আমরা দেখো বা দিয়ে লিখবো বা অতএব দিয়ে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু লিখবো হচ্ছে কি K1 আর এর কিউব লিখে দিলাম। আর আরেকটা পার্টে যেটা আছে এস এর সাথে সম্পর্ক কি বলেছে, দেখো আর স্কোয়ারের কথা বলছে, তাহলে এস ইকুয়ালস টু লিখতে পারি কীরকম K2 আর স্কোয়ার আমরা লিখে দিলাম। আচ্ছা, এখানে K1 K2 কি ভেদ ধ্রুবক,
তো আমরা এটা লিখে দিলাম যে K1 K2 কি অশূন্য ভেদ্রুবক। আচ্ছা, এই যে সম্পর্কটা পেলাম, এবার এই সম্পর্ক দুটোর উপরে কিন্তু আমাদের এখন বেসিক্যালি প্রমাণ করতে হবে। তো আমাদের দেখো কোশ্চেন অনুসারে লিখবো, দেখো আয়তনের বর্গ ক্ষেত্রফলের ঘন, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে কোশ্চেনে। এই যে দেখো এই লাইনের কথা বলছে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে। এই যে এই সম্পর্কটা, অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম, একদম লজিক্যালি যুক্তি সহকারে কিন্তু লিখলাম, একদম দুর্ধর্ষ লেভেলের যুক্তি হলো। দেখো গোলকের আয়তনের বর্গ ইকুয়ালস টু লিখতে পারি কি, দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন। তার মানে আয়তন মানে কি, দেখো আমরা লিখতে পারি যে আয়তন মানে হচ্ছে ভি, তার বর্গ মানে কি স্কোয়ার হবে, রাইট। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, পৃষ্ঠতল মানে কি এস ছিল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন, ঘন বলতে কি কিউব বোঝানো হচ্ছে, অর্থাৎ ভি স্কোয়ার আমরা কিন্তু লিখতেছি এখানে দেখো এস কিউব। এটা কিন্তু আমাদের আনতে হবে, তাহলে আমাদের মেন টার্গেট কিন্তু এটা। একদম কোশ্চেন ভেঙে ভেঙে বুঝি, দেখো প্রমাণ করি যে দেখো এটা আমাদের প্রমাণ করতে হবে। কোনটা প্রমাণ করতে হবে, এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে মেন টার্গেট কিন্তু আমরা এটার উপর এখন কাজ করব। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো, মেন টার্গেট কিন্তু আমাদের এটা, অর্থাৎ টার্গেট কিন্তু আমাদের এখন এটা বের করতে পারলেই কিন্তু অঙ্কটা সোজা হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার, এটা কিন্তু টার্গেট। আচ্ছা, তুমি তোমার খাতার মধ্যে এটা রাফের মধ্যে লিখে রাখো, এটা যখন অঙ্ক বুঝতে খুব কঠিন মনে হবে তখন এই লাইনগুলো দেখে নেবে, দেখবে সোজা মনে হবে। যেহেতু এটা টার্গেট রয়েছে, তাহলে এটার উপর যদি আমাদের টার্গেট থাকে তাহলে আমরা কি করতাম, অনুপাতের নিয়ম অনুসারে ভি স্কোয়ার বাই কী করতাম, আমরা এস কিউব করতাম। আচ্ছা, ভি স্কোয়ার বাই এস কিউব এটা যদি কোনোভাবে আমরা ধ্রুবক পদে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা দেখো, তাহলে আমরা ভি স্কোয়ার ইকোয়ালস টু কি লিখলাম, দেখো ভি স্কোয়ার বাই এস কিউব লিখলাম। এবার ভি এর মানটা আমরা কি জানলাম, দেখো K1 আর এর কিউব লিখেছিলাম, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে উপরে স্কোয়ার করে দিলাম। আর এস কিউব মানে কি, এস কিউব মানে দেখো আমাদের এখানে লক্ষ্য করাই আছে, লিখছি আমরা K2 আর স্কোয়ার। দেখো এই যে মানগুলো এখানে পেলাম না, এই মানগুলো কিন্তু আমরা ওই সাইডে বসিয়ে দেবো, আর কিছু না। তাহলে এস কিউব বলতে কি লিখবো, দেখো K2 লিখবো, আর স্কোয়ার লিখবো, উপরে লিখবো হচ্ছে কিউব। এবার লক্ষ্য করো আমাদের উপরে কি আছে, দেখো K1 এর স্কোয়ার আসবে, রাইট। এখানে দেখো 3 দুগুণ 6, তাহলে লিখবো যে r⁶। আর নিচে কি আসছে আমাদের K2 এর কিউব লিখে দেবো, আর 3 দুগুণ 6 মানে r⁶। এবার উপর নিচে কিন্তু সিমিলার পার্ট আমাদের রয়েছে, অর্থাৎ r⁶ উপর নিচে রয়েছে। তাহলে আমাদের আলটিমেটলি লক্ষ্য করো কী থাকছে এখানে, বাদিয়ে লিখবো যে ভি স্কোয়ার বাই এস কিউব, বাদিয়ে লিখবো দেখো ভি স্কোয়ার বাই এস কিউব যেটা আছে, এটাই কষ্ট হচ্ছে দেখো K1 বাই কী লিখবো, দেখো K2 আছে, এর আমরা কী লিখবো, এখানে লিখবো স্কোয়ার লিখবো, আর নিচের পার্টে আমাদের যে পার্টটা পড়ে থাকছে সেটা হচ্ছে কি কিউব আকারে আছে। এই দুটোই কিন্তু ধ্রুবক, তো ধ্রুবক উপরেটাও ধ্রুবক নিচেরটাও ধ্রুবক, এবং এটা টোটালটা কিন্তু আর মুক্ত পদ অর্থাৎ ভেরিয়েবল মুক্ত পদ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট কে তুললাম, লিখবো যেখানে কে কস টু কী লিখবো, যে K1 স্কোয়ার বাই লিখবো হচ্ছে K2 এর কিউব। এটা কি, এটা হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, ওকে ভেদ ধ্রুবক। এইবার লক্ষ্য করো আমাদের এটা কি আসছে, আলটিমেটলি বাদিয়ে লিখবো ভি স্কোয়ার ইকস টু, দেখো এই এসটার সাথে গুণগুলি কী হবে, কে এস কিউব হয়ে যাবে। এবার এই সমান সমান চিহ্ন এবং কেটাকে যদি উঠিয়ে দেই তাহলে আমাদের কী আসবে, দেখো ভি স্কোয়ার বেরিয়ে হয়ে যাবে এস কিউব। বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, বাস এটাই প্রমাণিত। ওকে, একদম লজিক্যালি কিন্তু অঙ্কটা আমাদের মিলে গেল। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেললাম। এটা ছিল প্রথম অংশ, ভিডিও পজ করো, লেখো। আচ্ছা, এরপরে এই যুক্তিটা অবশ্যই লিখবা। আমি তো এখানে টার্গেট লিখছিলাম, কেন টার্গেট, যে আমাদের এটা প্রমাণ করতে হবে। ভিডিও পজ করে লেখো। ওকে, এরপরে আসছে আমরা পরের পার্টে। ওকে, কমপ্লিট। অঙ্কগুলো রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো, মন দিয়ে পড়াশোনা করো, আর খুব ভালো থেকো।